হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের ক্লাস 11-এর তোমাদের নিউ সিলেবাসের সেমিস্টার 1-এ যে ফার্স্ট পোস্ট পিস আছে, অর্থাৎ আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটির পার্ট 2। এই গল্পটির পার্ট 1 এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকা যে সিলেবাস আছে, তোমাদের আরও দুটো প্রোজ পড়তে হবে, মানে টোটাল 3টে প্রোজ বা গদ্যাংশ, 3টে ভার্স বা 3টে কবিতা এবং শেক্সপিয়ারের র্যাপিড রিডার সেকশন থেকে 3টে নাটক, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। এই সবগুলোই কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। শুধু পড়ানো নয়, তার পাশাপাশি জানিয়ে রাখি এই গল্পগুলো থেকে বা কবিতাগুলো থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে এবং টেক্সচুয়াল গ্রামার, সেই নিয়েও কিন্তু আমি ভিডিও পরবর্তীকালে আমার চ্যানেলে আপলোড করব। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। দেখো, এখানে আমি একটা পিডিএফ পেয়েছি, যেটা থেকে পড়াচ্ছি। সম্ভবত এটাই তোমাদের বই হিসাবে প্রিন্ট হবে, কিন্তু আমি সেটা শিওর নই, কনফার্ম বলতে পারছি না। এখানে দেখো, তোমাদের যেটা বললাম, ফার্স্ট সেমিস্টারে 3টে প্রোজ মানে 3টে গদ্য, 3টে কবিতা এবং 3টে র্যাপিড রিডারের শেক্সপিয়ারের নাটকের গল্প আছে। এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের পুরোটাই কিন্তু এমসিকিউ বেস হবে, এবং তাই গল্পগুলো আমাদের খুব খুঁটিয়ে পড়তে হবে যাতে আমরা এমসিকিউ এর অ্যান্সার করতে পারি। আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা দেখো এখানে পেজ নাম্বার দেওয়া আছে, 3 নম্বর পাতা থেকে শুরু হয়েছে। আমি পার্ট 1-এ ওই 3 নম্বর পেজটাই পড়িয়েছিলাম, মানে গল্পটার ফার্স্ট পেজটা। আজকে আমরা 4 নম্বর পেজ মানে গল্পটার সেকেন্ড পেজ থেকে কিন্তু পার্ট 2 শুরু করব। পার্ট 2 শুরু করার আগে পার্ট 1-এ আমরা কি পড়েছিলাম আমি অল্প 2-1 কথায় তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও, তাহলে আমাদের পার্ট 2 শুরু করতে বা বুঝতে সুবিধা হবে। পার্ট 1-এ দেখেছিলাম এই গল্পটা একটা অ্যাস্ট্রোলজার অর্থাৎ একটা জ্যোতিষীকে নিয়ে। সে কি করে, শহরের যে রাস্তাটা টাউন হল পার্কের দিকে যাচ্ছে, সেখানে একটা বড় তেঁতুল গাছের নিচে সে তার জিনিসপত্র বেশ ছড়িয়ে নিয়ে বসে। তার জিনিসপত্রের মধ্যে ছিল 1 ডজন কড়ি, একটা 4 চৌকো কাপড় এবং কিছু পাতাতে মানে তাল পাতার উপরে লেখা ওই হাত দেখার নথি। তার লুক সম্বন্ধেও কিছু বিবরণ ছিল। তার মাথায় হচ্ছে ছাই এবং সিঁদুর দেয়া আছে, তার গোঁপগুলো বেশ বড় বড়, এবং সে যেখানটা বসে সেখানে বেশ শহরের লোকেরা এসে ভিড় করে, কারণ সেখানে শুধু জ্যোতিষ নয়, আরও অনেক কাজ কারবারের মানুষ থাকে। কেউ ওষুধ বিক্রি করে, কেউ জাদু খেলা দেখায়, একজন ভাজা বাদাম বিক্রি করে, কেউ হচ্ছে চোরাই মালপত্র, টিন ভাঙা লোহা ভাঙা এইসব বিক্রি করে, একজন আবার হচ্ছে সস্তার জামা কাপড় বিক্রি করে। তাই বেশ লোকের আনাগোনা হয়। আর এই জ্যোতিষী কী করে, সেই লোকগুলোর হাত দেখে তাদের ভবিষ্যৎবাণী করে ইনকাম করে। আরও আমরা জেনেছিলাম সেই জায়গাটাই হচ্ছে পৌরসভার কোনো আলো নেই, ওই বিভিন্ন দোকানের যে আলো, সেই আলোতেই জায়গাটা আলোকিত হয়। এবং এই জ্যোতিষীর কাছেও কোনো আলো ছিল না, পাশে যে ওই ভাজা বাদাম বিক্রি করতো, ওরই ওই লম্ফোর আলো তার মানে দোকানে এসে পড়তো। তার তো দোকান নয়, সে তো এমনি বসে ওই হাত দেখছে, তার জিনিসের ওপর পড়তো এবং সে এইভাবেই ব্যবসা চালাতো। এবং শেষে জানতে পেরেছিলাম এই জ্যোতিষী হচ্ছে একজন ভণ্ড, কারণ এ কিভাবে হাত দেখতে হয়, ভবিষ্যৎবাণী করতে হয়, এসব কিছুই জানে না। এ নিজেই জানে না এর সাথে কী হবে, আবার অন্যের হাত দেখে। তো তার মানে তার যে নিষ্পাপ গ্রাহক তাদেরকে সে ঠকায়। এর পেছনে কারণ হিসাবে জেনেছিলাম সে তার কোনো ইচ্ছাই ছিল না, বা সে নিজেই জানতো না সে এই পেশায় আসবে। সে আগে গ্রামে ছিল, তার গ্রামের কাজ ছেড়ে তাকে গ্রাম ছেড়ে কিন্তু এই শহরে চলে আসতে হয়েছিল। কেন আসতে হয়েছিল, কী কারণ, সেগুলো হচ্ছে আমরা পরে গল্পতে পড়ব। তো চলো এবারে আমরা পার্ট 2 শুরু করি। আমি পড়াতে পড়াতে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের বলবো, একটু তোমরা মার্ক করে নেবে, এবং যে আননোন ওয়ার্ডসগুলো আছে তারও মিনিং বলে দেবো, তোমরা পারলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল। মানবজাতির সমস্যা নিয়ে সে বেশ বিশ্লেষণ করেছিল। অ্যানালিসিস মানে কি, বিশ্লেষণ করা। আর ম্যানকাইন্ডস ট্রাভেল মানে মানবজাতির সমস্যা, মানে ম্যাক্সিমাম মানুষের বা লোকের কি সমস্যা হতে পারে তার সেটা নিয়ে বেশ ভালো ধ্যান ধারণা ছিল। দেখো, এই যে জ্যোতিষী হয়েছে কিছু না জেনেই হয়েছে, কিন্তু এ তো আর ভুলভাল মিথ্যে বললে হবে না, তাহলে এ যে এই পেশাটায় আছে সেই পেশাটা তাকে একে চালিয়ে যেতে হবে। তাই সেটা সে কী করে চালাতো না, সে মানব জাতির সমস্যা নিয়ে কিন্তু বিশ্লেষণ করেছিল। ম্যাক্সিমাম মানুষের কি সমস্যা হয় দেখো, তারপরে লেখা আছে ম্যারেজ, বিয়ে নিয়ে সমস্যা, মানি, টাকা নিয়ে সমস্যা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এবং মানব বন্ধন অর্থাৎ আত্মীয়তার মধ্যে ঝামেলা।
ট্যাঙ্গেলস মানে জট বা ঝুট ঝামেলা যেটাকে বলে। দেখবে যে মানুষের জীবন খুব ভালোভাবে কাটছে সে কোনোদিন জ্যোতিষীর কাছে যায় না। জ্যোতিষীর কাছে কারা যায়? যার দেখবে টাকার সমস্যা, বিয়ের সমস্যা, সংসারে অশান্তি, মনে শান্তি নেই, তারাই যায়। তো এইটাকেই কাজে লাগিয়েছিল আমাদের এই ভণ্ড জ্যোতিষী। সে এইগুলো জানতো এবং এইভাবেই হচ্ছে তার নিষ্পাপ যে গ্রাহক তাদেরকে বোকা বানাতো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশান, এবং এইটা যা একদিন দুদিনে হয় না, লং প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন বা অধ্যাবসায় তার যে পারসেপশান মানে অনুমান, সেটাকে তীক্ষ্ণ করেছিল। কাউকে দেখেই এ হচ্ছে ঠিক বলে দিতে পারতো যে এর কী হতে পারে। আর কি হতে পারে একটু আগেই বললাম, ম্যাক্সিমাম মানুষের সমস্যা কিন্তু ওই একই রকমের হয়। উইথিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। সে 5 মিনিটের মধ্যেই বুঝে যেত যে এর সাথে কী সমস্যা আছে বা এর কী ভুল আছে। হি চার্জ 3 পাইস ফর কোয়েশ্চেন। সে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করতো। এখানে পাইস মানে পয়সা বলতে পারো, এটাতে আন্ডারলাইন করে রাখো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। প্রতিটা প্রশ্নের জন্য সে কিন্তু 3 পয়সা করে চার্জ করতো, মানে 3 পয়সা করে নিত। নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। এবং কখনও সে তার নিজের মুখ খুলতো না যতক্ষণ না অন্যজন প্রায় 10 মিনিট পর্যন্ত বকে। তার মানে এর সামনে কেউ হাত দেখাতে এলো, এ কিছু বলবে না। ও যে হাত দেখাতে এসেছে অপরজন, সে ততক্ষণে এসে তার সব সমস্যার কথা বলবে। তাহলে তার 10 মিনিট কথা শোনার পরে এ কথা বলতে শুরু করবে। আর এই 10 মিনিট কথা শুনলে কি হবে? হুইচ প্রোভাইডেড হিম এনাম স্টাফ। যথেষ্ট কিছু সে জেনে যেতে পারতো। উল্টো দিকের মানুষ 10 মিনিট তার সমস্যা নিয়ে বলছে, সেটা যদি কেউ গভীরভাবে শোনে তাহলে কী হবে? প্রোভাইডেড, সেটা যোগান দেবে এনাফ স্টাফ, যথেষ্ট তথ্য তাকে যোগান দিয়ে দিত, অর্থাৎ সেই জ্যোতিষীকে, ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, যাতে সে প্রায় 1 ডজন মানে 12টার মতো উত্তর এবং উপদেশ দিতে পারে। তাহলে সেই ব্যক্তি এসে 10 মিনিট তার সমস্যার কথা বলল, এ সেটা শুনে নিয়ে 1 ডজন মতো তাকে উত্তর এবং উপদেশ দিয়ে দিল, এবং তার জন্য সে পারিশ্রমিক নিয়ে নিল। এভাবেই সে ইনকাম করতো। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে তার সামনে বসা ব্যক্তিকে বলতো, গেজিং অ্যাট হিজ পাম। গেজিং মানে একভাবে তাকিয়ে থাকা, আর পাম মানে হচ্ছে হাতের তালু বা চেটো। তাহলে তার হাতের তালু বা চেটোটাকে একভাবে ধরে থেকে সে কীরকম বলতো দেখো, যেগুলো ম্যাক্সিমাম জ্যোতিষী বলে, আমি আগেই বললাম, এবং সেটা প্রায় 190% মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। কি বলতো? ইন মেনি ওয়েজ, অনেক দিক দিয়ে দেখছি, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফোর্টস। তুমি তোমার প্রচেষ্টার জন্য কিন্তু ভালো ফল পাচ্ছ না। এটা ম্যাক্সিমাম লোককে বললে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দেখো তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তোমরা বলবে আমরা খুব ভালো করে খাটছি বা পড়াশোনা করছি, তবু ভালো ফলাফল বা রেজাল্ট পাচ্ছি না। এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যে কাউকে এইটা বলা চলে যে তুমি পরিশ্রম করছো, এফোর্টস দিচ্ছ, কিন্তু তুমি তোমার ফুলেস্ট রেজাল্ট, যা ফল পাওয়ার কথা, সেটা পাচ্ছ না। 9 out of 10 ওয়ার ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম। 10 জনের মধ্যে 9 জনই এইটাতে সন্তুষ্ট হওয়ার জন্য, মানে সে রাজি হবেই, মানে 10 জনের 9 জন এইটাতে রাজি হবেই, বলবে হ্যাঁ 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 এই তো আমার সমস্যা। অর ই কোয়েশ্চেন, নালে সে কী করবে? প্রশ্ন করবে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি। আচ্ছা তোমার পরিবারে কি কোনো মহিলা আছে? মেবি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, হয়তো কোনো দূর সম্পর্কের আত্মীয়। ডিস্ট্যান্ট রিলেটিভ মানে দূর সম্পর্কের আত্মীয়। হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যার সাথে তোমার সম্পর্কটা ঠিক ভালো নয়। ডিসপোজড মানে হচ্ছে এখানে ওই যে আগে একটুখানি ছিল, দেখো এখানেও ছিল ডিসপোজ টু অ্যাগ্রি উইথ হিম, মানে সে পছন্দ করবে। ডিসপোজ পছন্দ করা হয়, এখানে বলেছে নট ডিসপোজড, মানে সেই মহিলাটি তোমাকে পছন্দ করে না, মানে তোমার আত্মীয়র মধ্যেই সে আছে, তার সাথে ঠিক তোমার বনিবনাটা ভালো নয়। এই দুটোতে যদি কাজ না হয় তখন সে কী করে? অরি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, সে চরিত্র বিশ্লেষণ শুরু করে একটা মানুষকে দেখে যে চরিত্রটা কীরকম হতে পারে। এতেও কমন কিছু কথা আছে, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। কি বলে? মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। ও তোর সব সমস্যা তো তোর স্বভাবের জন্য। নেচার মানে স্বভাব, বলছে তোর স্বভাবটাই এমন, এই জন্যই তো তুই সমস্যায় পড়িস, তুই খুব কোমল স্বভাবের মানুষ। এইসব বললে যে কেউ বলবে হ্যাঁ 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 বাবা তাই তো হয়। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সেটান, নালে তুই শনির সাথে কি করে আছিস? আদারওয়াইজ হচ্ছে না হলে, আর সেটান মানে এখানে শনি গ্রহের কথা বলা হয়েছে। হোয়ার হি ইজ, যেখানে সে আছে, মানে বলতে চাইছে তোর তো শনির প্রকোপ চলছে, নালে তুই তো বেশ ভালোই, তুই এই শনির প্রকোপে কি করে পড়লি? মানে শনি গ্রহ যেখানে আছে, ওই গ্রহ নক্ষত্রের ব্যাপার, বলছে তুই তার মধ্যে আছিস কেন, মানে তোর সমস্যার মধ্যে আছিস।
আরও কি বলে, ইউ হ্যাভ অ্যান ইম্পেচিয়াস নেচার, তোর স্বভাবটা হচ্ছে একটু ক্ষিপ্র। ইম্পেচিয়াস মানে হচ্ছে ক্ষিপ্র, মানে একটু আবেগঘন বলতে পারো। অ্যান্ড রাফ এক্সটেরিয়ার, তোর বাইরেটা হচ্ছে একটু কঠোর। এটা সব মানুষকেই আমরা বললে দেখবে সে বলবে তোর মনটা খুব কোমল কিন্তু বাইরেটা হচ্ছে তোর একটু কঠোর। তো একেও সেই রকম তারাই বলে। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এটা সঙ্গে সঙ্গে তাদের মনেতে ধরে যায়। এন্ডিয়ার্ড মানে পছন্দ হওয়া। এই কথা কোনো লোককে যদি বলে যে তোর মনটা খুব নরম কিন্তু বাইরেটা হচ্ছে রাফ, বেশ কঠোর, এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরেটা, তো তাহলে সবারই মনে এই কথাটা ধরে যায়। কেন? ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ আমাদের মধ্যে যে খুব কোমল মনের, মাইল্ডেস্ট মানে যে মৃদু শান্ত স্বভাবের, লাভস টু থিঙ্ক দ্যাট, সেও এটা ভাবতে ভালোবাসে দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, যে তার বাইরেটা হচ্ছে নিষিদ্ধ বা কঠোর। ফরবিডিং মানে নিষিদ্ধ হয়, এখানে তোমরা কঠোর বলবে, আর এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরেটা। তাহলে সে নরম স্বভাবের মানুষ কিন্তু সে এটা ভাবতে ভালোবাসে আমরা সবাই যে আমাদের বাইরেটা বাহ্যিকটা কিন্তু আমাদের কঠোর, মনটা হচ্ছে খুব নরম। তো এই কথার ফাঁদে এইভাবে হচ্ছে সে তার গ্রাহকদেরকে ফেলে। নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। এইবারে আসল হচ্ছে গল্পের প্লট শুরু হচ্ছে। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, সেই যে বাদাম বিক্রেতা সে তার আগুনের শিখাটাকে বন্ধ করলো। ব্লিউ আউট, তোমরা 10 পর্যন্ত ফ্রেজাল ভার্বে পড়েছিলে। ব্লো আউট মানে এক্সটিংগুইশ, নেভানো, তার পাস্ট টেন্স হয়েছে। আর ফ্লেয়ার মানে আগুনের শিখা হয়, এখানে লম্ফও বলতে পারো। তো সেই বাদাম বিক্রেতা তার লম্ফ বা আগুনের শিখাটাকে নেভালো। অ্যান্ড রোজ টু গো হোম, এবং সে উঠে দাঁড়ালো বাড়ি যাবে বলে, মানে আজকের মতো তার কাজ কারবার শেষ। দিস ওয়াজ এ সিগনাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা ওই জ্যোতিষীর কাছেও একটা সংকেত ছিল, এবার তাকেও তার সব জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। কারণ জ্যোতিষীর কাছে কিন্তু নিজস্ব আলো ছিল না, ওই বাদাম বিক্রেতার আলোতেই সে তার কারবার সামলাতো। বাদাম বিক্রেতা আলো নিভিয়ে চলে যাচ্ছে মানে এটা কিসের সংকেত দিচ্ছে না, অ্যাস্ট্রোলজারকেও বান্ডেল আপ, তাকেও সব পাত্তারি গুটিয়ে নিতে হবে, এবার উঠতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, যেহেতু এটা তাকে অন্ধকারের মধ্যে ফেলে যাবে। এক্সেপ্ট, এটা ছাড়া, এক্সেপ্টের দেখবে আরও দুটো কিন্তু এক ধরনের শুনতে একই রকম শব্দ আছে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট সেটা গ্রহণ করা, আর একটা হচ্ছে এক্সপেক্ট সেটা আশা করা, হোমোফোনস, কিন্তু এখানে বলেছে এক্সেপ্ট। এটা ছাড়া মানে এটা ছাড়া বলতে কোনটা ছাড়া, ওই যে বাদাম বিক্রেতার আলোটা ছাড়া, এ লিটিল স্যাপ্ট অফ গ্রিন লাইট, একটা সূক্ষ্ম বা কোমল সবুজ আলো, হুইচ স্ট্রেড ইন, যেটা এসে পড়ে ফ্রম সামহোয়ার, কোনো একটা কোথায়। তাহলে এই যে বাদাম বিক্রেতা আলো বন্ধ করে দিয়েছে, তবু কোনো একটা কোথা থেকে একটা সূক্ষ্ম সবুজ আলো, এটাও এমসিকিউ এর জন্য আন্ডারলাইন করবে, আলোটা হচ্ছে সবুজ রঙের একটা সূক্ষ্ম আলো এসে পড়ে। কোথায় পড়ে? টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার সামনের মাটিটাকে স্পর্শ করে। তার মানে দেখো ওই যে অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীর গায়ের ওপর পড়ছে না, জ্যোতিষীর সামনের মাটিটাকে এসে ওই সূক্ষ্ম সবুজ আলোটা স্পর্শ করে। হি পিকড আপ হিজ কৌরি সেলস, এই যে কাউরি বা কৌরি সেলস বলেছিলাম, এটা কড়িকে বোঝানো হচ্ছে, সে তার কড়িগুলোকে তোলে। অ্যান্ড তার সাথে কী তোলে? প্যারাফার্নেলিয়া, প্যারাফার্নেলিয়া মানে হচ্ছে তার সরঞ্জাম, তার যে জিনিসপত্র সব ছিল সেগুলোকে নেয়। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, সেগুলোকে তার ব্যাগেতে ভরে নেয়। হোয়েন দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সেই সূক্ষ্ম সবুজ আলোটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়, তাহলে আলোটা পড়ছে, আলোটা আস্তে আস্তে আরও ঝাপসা হয়ে যাচ্ছে, মৃদু হয়ে যাচ্ছে, তখন সে তার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে। ব্লটেড আউট মানে ঝাপসা বা মৃদু হয়ে যাওয়া। এই রকম একটা ঝাপসা আলোর পরিস্থিতিতে কি ঘটলো দেখো, হি লুকড আপ, সে সামনের দিকে দেখলো। অ্যান্ড স এ ম্যান বিফোর হিম, দেখলো তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। হি সেন্সড এ পসিবল ক্লায়েন্ট, সে অনুমান করলো এটা সম্ভবত কোনো গ্রাহক। সেন্সড মানে ঘ্রাণ নেয়া, শোঁকা, তার মানে সে বুঝতে পারলো, এখানে বলবে তার অনুমান হলো এটা হচ্ছে একটা পসিবল ক্লায়েন্ট, এটা সম্ভবত একটা গ্রাহক, কাস্টমার, মানে ভাবছে যাওয়ার সময় মনে আর একটা মুরগি পেয়েছে, একটা কাস্টমার পেয়েছি। অ্যান্ড সেট, তাকে বলল, ইউ লুক সো কেয়ার ওন, আপনাকে তো খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, মানে খুব চিন্তার মধ্যে আছো। ইট উইল ডু ইউ গুড, তোমার ভালো হবে, টু সিট ডাউন ফর এ হোয়াইল, যদি তুমি কিছুক্ষণ বসো, ফর এ হোয়াইল মানে কিছুক্ষণ, অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সাথে কথা বলো, এখানে বসে যদি তুমি আমার সাথে কথা বলো তোমার মনটা একটু শান্ত হবে। দ্য আদার গ্রাম্বেল্ড, অন্যজন মানে যে লোকটা এসেছে সে কী করলো? গ্রাম্বেল, গ্রাম্বেল মানে হচ্ছে বিড়বিড় করা, নিজের মনেই কিছু বলল।
সাম রিপ্লাই ভেগলি, এবং অস্পষ্টভাবে কিছু উত্তর দিল। ভেগলি, ভেগিউলি এরম উচ্চারণ করবে না, এটা ভেগলি মানে অস্পষ্টভাবে সে কিছু উত্তর দিল, সেটা অ্যাস্ট্রোলজার আমাদের জ্যোতিষী ঠিক বুঝতে পারলো না। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন, তাই জ্যোতিষী কী করলো, তার আমন্ত্রণ বা নিমন্ত্রণটার উপর জোর দিল, মানে আরও তাকে বোঝাতে চাইলো, এসো এসো এসো, বসো, তোমার ভবিষ্যৎবাণী করি, তোমার হাত দেখি। প্রেসড হিজ ইনভাইটেশন, তার আমন্ত্রণ বা নিমন্ত্রণের ওপর জোর দিল। হোয়ার আপন দ্য আদার, যখন কি হলো, অন্যজন মানে সেই যে স্ট্রেঞ্জার আগন্তুক যে লোকটা এসেছে, থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, তার হাতের চেটোটাকে কি করলো, তার নাকের কাছে থ্রাস্ট মানে গুঁজে দেওয়া হয়, তার মানে তার হাতের চেটোটাকে আমাদের জ্যোতিষীর একদম নাকের কাছে নিয়ে চলে এলো। এবার বলল সেইং, কি বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে জ্যোতিষী বলো তো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, এইতে আমাদের জ্যোতিষী বেশ কি চ্যালেঞ্জ অনুভব করলো, যে আমাকে কেউ এসে একজন চ্যালেঞ্জ করছে। তাহলে এতক্ষণ আমাদের অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী তাকে আমন্ত্রণ করছিল, তাকে হচ্ছে বেশ তার থেকে ইনকাম করবে বলে, এবং হঠাৎ করে সেই লোকটা একদম তার পাম হাতের চেটোটাকে একদম থ্রাস্ট আপন হিজ নোজ, তার নাকের কাছে ঠেকিয়ে দিয়ে বলছে নিজেকে তুমি জ্যোতিষী বলো তো, তার মানে আমার হাত দেখে বলো তুমি। তো অ্যাস্ট্রোলজার এতে বেশ চ্যালেঞ্জড অনুভব করলো, বেশ চ্যালেঞ্জ পেয়েছি। সেড, এবং বলল টিল্টিং দ্য আদার্স পাম, টিল্টিং মানে হচ্ছে কাত করা, কাত করলো অন্যজনের হাতের তালু বা চেটোটাকে টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ্ট অফ লাইট, সেই সূক্ষ্ম সবুজ যে আলোটা সেই আলোর দিকে, টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, তাহলে সেই সূক্ষ্ম সবুজ আলোতেই সে হাত দেখলো। দেখো এই সূক্ষ্ম সবুজ আলোতে হাতের রেখা কি দেখা যায় না? দেখা যায় না। ও তো হাতের রেখা দেখবে না, ও সেই মুখস্থ করা যে বিদ্যা আছে ও সেগুলোই চালাবে, তাই ওই আলোতেই সে দেখলো। দেখে দেখো সেই একই ডায়লগ দিতে শুরু করেছে, ইয়োর্স ইজ এ নেচার, হ্যাঁ তোর স্বভাবটা হচ্ছে। ও স্টপ দ্যাট, অমনি উল্টো দিকের যে লোকটা আছে আগন্তুক, এও বেশ কিন্তু খ্যাপা টাইপের লোক, এ বলছে এই চুপ কর। দ্য আদার সেড, অন্যজন বলল, টেল মি সামথিং ওর্থ ওয়াইল, আমাকে কিছু কাজের বল। ওর্থ ওয়াইল মানে হচ্ছে মূল্যবান হয়, মানে বলছে ওসব আমি শুনতে চাই না, আমাকে কাজের কিছু কথা বল। তখন আমাদের এই যে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী, নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, আবার ফ্রেন্ড ফেল পিকড, আমাদের এই বন্ধু, এখানে বন্ধু বলতে ওই অ্যাস্ট্রোলজারকে মানে জ্যোতিষীকে বলা হয়েছে, সে কী করলো, সে একটু বিভ্রান্ত হয়ে গেল। পিকড মানে হচ্ছে গর্বে আঘাত করা, ওর তো একটা গর্ব ছিল যে আমি যা পক্কে দেবো সবাই সেইটাই বুঝে যায়। তো এখন দেখা যাচ্ছে এই লোকটা, এই যে বললাম না একটু খ্যাপা গোছের লোক, একে ঠিক জব্দ করতে পারছে না, ওই যে মুখের ওপর বলে দিয়েছে ওসব বাদ দে, আমাকে কাজের কিছু বল। এইটাতে আমাদের এই যে বন্ধু মানে জ্যোতিষী, সে কিন্তু তার গর্বে বেশ আঘাত লাগলো। সে কি বলল দেখো, আই চার্জ অনলি 3 পাইস ফর কোয়েশ্চেন, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করি। আবার এই সেই কথা রিপিট হচ্ছে, এমসিকিউ আগে বলেছি প্রতি প্রশ্নের জন্য আমি 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট, তুমি এতে যা পাবে, অট টু বি এ গুড এনাফ ফর ইয়োর মানি, তোমার টাকাটার জন্য যথেষ্ট। মানে তুমি যদি আমার কাছে প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা খরচা করো, তুমি যা কিছু জানতে পারবে সেটা কিন্তু তোমার পক্ষে যথেষ্ট, মানে তোমার টাকাটা বিফলে যাবে না, সেই টাকাটা কাজেই তোমার আসবে। এনাফ ফর ইয়োর মানি, তোমার টাকার জন্য যথেষ্ট হবে। অ্যাট দিস, এটাতে দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, অন্যজন সেই যে আগন্তুক সে তার হাতটাকে উইথড্রিউ তুলে নিল, টেনে নিল বা সরিয়ে নিল। টুক আউট অ্যান অ্যানা, বলে 1 আনা বের করলো। এ কি বলেছে, আমি প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা নিই, আমাদের আগন্তুক সে আবার কি করেছে 1 আনা বের করলো, অ্যান্ড ফ্লাং ইট টু হিম, এবং তাকে সেটা ছুঁড়ে দিল। ফ্লাং ইট আউট টু হিম, ফ্লাং মানে ছুঁড়ে দেয়া, 1 আনা তাকে ছুঁড়ে দিল। ছুঁড়ে দিয়ে কি বললো দেখো, সেইং আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। তাহলে তুমি তো প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা নাও, নাও 1 আনা দিলাম, তার মানে বুঝতে পারছো 1 আনা কিন্তু 3 পয়সার থেকে বেশি। 1 আনা ছুঁড়ে দিয়ে বলছে আমার কিছু প্রশ্ন জানার আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, আমি যদি প্রমাণ পাই বা আমি বুঝতে পাই যে তুমি ব্লাফ করছো, ব্লাফিং মানে তুমি হচ্ছে মিথ্যা কথা বলছো, প্রতারণা করছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, তোমাকে ওই 1 আনাটা ফেরত দিতে হবে, তুমি আমাকে উইথ ইন্টারেস্ট, সুদ সহ। বলছে ঠিক আছে তুমি প্রশ্নের জন্য 3 পয়সা নাও, আমি তোমায় 1 আনা দিলাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে, আর আমি যদি বুঝতে পারি তুমি মিথ্যে কথা বলছো বা প্রতারণা করছো, তাহলে তোমাকে আমাকে ওই 1 আনা তো ফেরত দিতে হবে, কিন্তু উইথ ইন্টারেস্ট, সুদ সহ ফেরত দিতে হবে। এরপরের প্যারাগ্রাফে চলে এসো। তখন উত্তরে আমাদের জ্যোতিষী, সেও তো বেশ চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে। সে কি বলছে,
ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আচ্ছা তুমি যদি আমার উত্তরে সন্তুষ্টি লাভ করো, স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক, মানে আমার উত্তর শুনে তোমার মনে যদি সান্ত্বনা আসে, তুমি যদি সন্তুষ্ট হও। উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি কি আমাকে 5 টাকা দেবে? একদম পয়সা আনা নিয়ে কথা হচ্ছিল, এই জ্যোতিষীর লোভ খুব, মানে একদম 5 টাকায় চলে গেছে। তখনকার দিনে 5 টাকা মানে আজকের দিনে 5,000 টাকারও বেশি হবে। তখন উত্তরে আমাদের সেই আগন্তুক অন্য দিকের মানুষটি বলছে নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, আচ্ছা আমাকে 8 আনা দেবে? তো এ তো বলেছে 5 আনা, ও না বলেছে, তখন বলছে ঠিক আছে তুমি 8 আনা দাও, 1 আনা দিয়েছো 8 আনা দিতে হবে। অল রাইট, ঠিক আছে। এটা কে বললো? উল্টো দিকের মানুষটা। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, আমি রাজি হব। প্রোভাইডেড মানে এখানে হবে যদি, যদি তুমি আমাকে দ্বিগুণ দাও, টুয়াইস মানে দ্বিগুণ। কখন দ্বিগুণ দেবে? না ইফ ইউ আর রং, যদি তুমি ভুল বলো। এখানে কিন্তু ভালো করে এইগুলো মনে রাখবে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। আমাদের জ্যোতিষী বলল আমি প্রশ্নের জন্য 3 পয়সা করে চার্জ করি, সেই লোকটি 1 আনা ছুঁড়ে দিয়ে বলল ঠিক আছে উত্তর দাও, যদি ঠিক দিতে পারো ঠিক আছে। তখন আমাদের জ্যোতিষী বলছে যে আমাকে তুমি 5 টাকা দেবে যদি আমি তোমায় সন্তুষ্ট করতে পারি। তখন কিন্তু উল্টো দিকের লোকটা বলছে না 8 আনা আমি দিতে পারবো। তখন 8 আনার প্রস্তাবটা কে দিল? জ্যোতিষী বলল 5 টাকা যখন দিচ্ছে না, বলল 8 আনা দেবে। তখন ওই উল্টো দিকের মানুষটা বলছে 8 আনাই আমি তোমায় দেবো, কিন্তু যদি তুমি ভুল বলো তোমাকে তার ডবল দিতে হবে। 8 আনার ডবল মানে হচ্ছে 16 আনা। তাহলে 8 আনা আমরা জানি 50 পয়সাকে বলে, আর 8 আনার ডবল 16 আনা মানে 1 টাকা। তাহলে তোমাকে কিন্তু 1 টাকা দিতে হবে। এটা কে বলল? সেট দ্য স্ট্রেঞ্জার্স, সেই আগন্তুক লোকটা কিন্তু জ্যোতিষীকে বলল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই প্যাক্ট মানে হচ্ছে ডিল, এই চুক্তিটাই কিন্তু শেষমেশ অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হলো, মানে রাজি হলো। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, আরও কিছু তর্ক বিতর্কের পরে। ফার্দার মানে আরও, আর আর্গুমেন্ট মানে তর্ক, মানে আরও কিছু দাম কষাকষি হলো। শেষমেশ এইটা ঠিক হলো যে যদি আমাদের জ্যোতিষী ঠিক উত্তর দেয় তাহলে সে 8 আনা পাবে, আর যদি ভুল উত্তর দেয় জ্যোতিষীকে কিন্তু সেই লোকটাকে তার ডবল অর্থাৎ 16 আনা বা 1 টাকা দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, বলে এবারে জ্যোতিষী কী করলো? হেভেন স্বর্গের দিকে মানে আকাশের দিকে তাকিয়ে কিছু প্রেয়ার প্রার্থনা করা শুরু করলো, মানে মন্ত্র টন্ত্র পড়তে শুরু করলো, যেরকম তারা আর কি ওরা করে, আকাশের দিকে তাকিয়ে করে কিছু মন্ত্রতন্ত্র পড়ে এবার যেন তার ভবিষ্যৎবাণী করবে। যখন জ্যোতিষী এটা করছে, অ্যাজ দ্য আদার লিটে চিরুট, চিরুট মানে যেটাকে চুরুট বলে, অন্যজন সেই আগন্তুক ব্যক্তিটা সে একটা চুরুট জ্বালালো। চুরুট তোমরা জানো ওই সিগার, বড় ধরনের সিগার, দুদিকটাই খোলা মতো থাকে, বেশ মোটা মতো হয়, তো সে একটা চুরুট জ্বালালো। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস, জ্যোতিষী তখন তার মুখের এক ঝলক দেখতে পেল। কটে গ্লিমস মানে এক ঝলক, মানে এক ঝলক তার মুখটা দেখতে পেল। কিসে? ওই চুরুটটা জ্বালাতে গেছে, দেশলাই জ্বেলেছে, তখন আমাদের জ্যোতিষী ওই মানুষটার মুখটা এক ঝলক দেখতে পেল। এতক্ষণ পর্যন্ত মুখ দেখতে পায়নি, কিন্তু অন্ধকারে প্রায় ছাওয়াতে কথা বলছিল। আগেই বলেছি বাদাম বিক্রেতা আলো বন্ধ করে দিয়েছে, এবং একটা দূর থেকে সেই সূক্ষ্ম সবুজ আলো এসে পড়ছে, তাতে মুখ দেখা যায় না, এবং সেটাও পড়ছিল তার সামনেটায়। এখন যে চুরুটটা জ্বালতে গিয়ে দেশলাই জ্বালতে তার মুখটা এক ঝলক দেখলো। বাই দ্য ম্যাচ লাইট, দেখো লেখা আছে ম্যাচ লাইট, ম্যাচ মানে আমরা ওই ম্যাচিস বলি না দেশলাইয়ের কাঠিতে, এটাও আন্ডারলাইন করে রাখবে যে সে যখন চুরুটটা ধরাতে গিয়ে ওই দেশলাইয়ের কাঠি জ্বাললো তখন তার মুখটা দেখলো। মুখটা দেখেই কী হলো? দেয়ার ওয়াজ এ পজ, সব কিছু যেন একটা থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। এবং সেই স্তব্ধতার মধ্যে কি চলছিল? এখানে স্তব্ধটা কে হয়ে গেল? মানে আমাদের জ্যোতিষী হয়ে গেল। তার মানে কি? এই লোকটার মুখটা দেখে সে চমকে গেছে, হয়তো এই লোকটাকে সে আগে থেকে চেনে। এই সময় কি হচ্ছে? অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, গাড়িরা তখনও কিন্তু হুটেড মানে হচ্ছে বাঁশি বাজানো, হর্ন বাজানো, গাড়িরা হর্ন বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, জুটকা ড্রাইভার মানে হচ্ছে ওই ঘোড়ার গাড়ির চালকেরা কি করছে? তাদের ঘোড়াকে মানে কি করছে? পথে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িটা চালিয়ে। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড তো মানে তো জনতা, ব্যাবেল মানে হচ্ছে বকবক করা, তো আশপাশের যে লোক অল্প আছে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, বকবক করছে। এই সব কিছু কী করলো? অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, সেই পার্কের যে ওই সেমি ডার্কনেস আলো আঁধারি পরিবেশ সেটাকে আরও অ্যাজিটেটেড করে তুললো। অ্যাজিটেটেড মানে উত্তেজিত বা ক্ষিপ্ত হয়। এখানে কি বলতে চাইছে বলো তো? পরিবেশটাকে বেশ আরও একটা বেশ উত্তেজিত করে তুললো, মানে বেশ রহস্য করে দিল। ভাবো সিচুয়েশানটা কীরকম? তারা সেমি
ডার্কনেস, মানে আদো অন্ধকার, মানে আলো আছে খুব অল্প, অন্ধকারটাই বেশি। এই যে একটা আলো আঁধারি পরিবেশ, এই পরিবেশটার যেন রোমাঞ্চটা আরও বৃদ্ধি পেল। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসে পড়ল। অন্যজন বলতে সেই আগন্তুক। সাকিং হিজ চেরোট, সে তার চুরুটটাকে টানতে লাগলো। সাক মানে চোষা হয়, এখানে টানা মানে চুরুটে টান দিচ্ছে। পাফিং আউট, পাফিং আউট মানে বের করা, ধোঁয়া বের করতে লাগলো, তাহলে চুরুট টানছে আর ধোঁয়া ছাড়ছে। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে নিষ্ঠুরভাবে সে বসে পড়লো। রুথলেসলি মানে নিষ্ঠুরভাবে বা নির্মম, মানে ওই যে বললাম না এই লোকটা একটু খ্যাপা টাইপের আছে, এ ওখানে ধপ করে বসে পড়লো, মানে এ যাবে না, সত্যি জেনেই যাবে, হাত দেখে টাকা যাই যাক এ সত্যি জানবে, সেখানে রুথলেসলি বসে পড়লো। দ্য অ্যাস্ট্রোলজার্স ফেল্ড ভেরি আনকমফোর্টেবল, আমাদের জ্যোতিষী নিজেকে বেশ অস্বস্তিতে অনুভব করলো। তাহলে দেখো এই যে জ্যোতিষী সবাইকে খুব সহজেই ঠকিয়ে দেয়, এর বেশ কিছু ট্রিক্স আছে, সেইগুলো বলে সবাইকে বেশ সন্তুষ্ট করে দেয়। কিন্তু একটু আগেই আমরা দেখেছি ও যখন বলতে গেছে যে তোমার স্বভাবটা কীরকম, লোকটা খেপে গিয়ে বলেছে ওসব ছাড়, আমাকে কাজের কিছু বল, সেটাতেও আমাদের অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী ঘাবড়ায়নি। কিন্তু এখন ওই দেশলাইয়ের আলো শিখাতে তার মুখটাকে এক মুহূর্ত দেখে কিন্তু একটু ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়ে কি বলছে, হেয়ার টেক ইউর অ্যানা ব্যাক, এ নাও তোমার এক আনা ফেরত নাও। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এই রকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ইউজডের পরে সবসময় টু প্রিপোজিশনটাই বসে। বলছে আমি এইরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই, মানে এর হাওয়া বেরিয়ে গেছে। ইট ইজ লেট ফর মি টুডে, আমার জন্য আজকে খুব দেরি হয়ে গেছে, মানে বলতে চাইছে আমার বাড়িও যেতে হবে, সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেল বেশি, আমাকে বাড়ি যেতে হবে। হি মেড প্রিপারেশানস টু বান্ডেল আপ, বলে সে কী করতে লাগলো, নিজের পাততাড়ি গোটানোর প্রস্তুতি নিল। সে তো তার জিনিসপত্র গোছাচ্ছিল, ওই সেই সবই প্রিপারেশান, প্রস্তুতি নিল, টু বান্ডেল আপ মানে জিনিস টিনিস গুছিয়ে যেন সে চলে যেতে লাগলো। দ্য আদার হেল্ড ইজ রিস্ট, তখন অন্যজন তার কবজিটাকে ধরলো, মানে যাবি কোথায়, যাই যেতে যাচ্ছে কবজিটাকে খপ করে ধরেছে। অ্যান্ড সেড, এবং বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, এখন তুমি আর এটা থেকে বেরোতে পারবে না। বলছে না, এরমভাবে তো যাওয়া যাবে না। কেন, ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তুমি আমাকে এর মধ্যে টেনেছিলে। ড্র্যাগড মানে টেনে আনা, এর মধ্যে মানে কি, এই যে চ্যালেঞ্জের কথা হলো 8 আনা 16 আনা, তুমি বললে আমার ভবিষ্যৎ বলবে, আমি বলেছি সত্যি বলতে হবে, তাহলে যে চ্যালেঞ্জ হলো, আমি যাচ্ছিলাম তুমি আমায় ডাকলে, এখন তুমি এরকম চলে যেতে পারবে না। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ড ইন হিজ গ্রিপ, তার এই কবলে, গ্রিপ মানে ওই যে চেপে ধরা, এই যে তার চেপে ধরাতে আমাদের জ্যোতিষী কী হলো, সিভার্ড, সে কাঁপতে লাগলো, তার মধ্যে একটা ভয়ের সঞ্চার হলো। দেখো ভয় তো এই কারণেই পাচ্ছে, এ তো এরকম তারা নয় যে ও জ্যোতিষী হিসাবে ওকে কিছু বলবে তার বিশ্বাস হবে না বলে ভয় পাচ্ছে, ওই যে দেশলাইয়ের আলোতে দেখেছে এই লোকটাকে ওর চেনা এবং এর সাথে তার পাস্ট হিস্ট্রি, অতীতের কিছু কাহিনী আছে, তাই এর খপ্পরে, এর কবলে ওর হাতের কবজিটা ধরতে কাঁপতে লাগলো। অ্যান্ড ইজ ভয়েস সুক, এবং তার গলাও কাঁপতে লাগলো। সুক সেকের পাস্ট টেন্স, শুধু কাঁপলো নয়, বিকেম ফেন্ট, ক্ষীণ হয়ে গেল। ফেন্ট মানে ক্ষীণ, আস্তে, তার গলা দিয়ে যেন আর আওয়াজ বেরোচ্ছে না। সে কি বলল, লিভ মি টুডে, আজ আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি কালকে তোমার সাথে কথা বলবো, মানে ভয় টয় পেয়ে গলা টলা কাঁপছে, এমন অবস্থা, বলছে আজ আমায় ছেড়ে দাও, আমি তোমার সাথে কাল কথা বলবো। দ্য আদার থার্স্ট হিজ পাম ইন হিজ ফেস, কিন্তু অন্যজন কি করলো, তার হাতের তালুটা ওর মুখের ওপর চেপে ধরলো। ওই থার্স্ট মানে কি, গুঁজে দেয়া বা চেপে দেয়া, তখন নাকের কাছে ধরেছিল, এখন একদম হাতটা ওর মুখের ওপর চাপা দিয়ে বলছে, সেট চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, বলছে না, চ্যালেঞ্জ করেছো মানে চ্যালেঞ্জ রাখতে হবে। গো অন, বলছে আমার হাত দেখো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, সেই অ্যাস্ট্রোলজার আমাদের জ্যোতিষী, সে প্রসিডেড, সে তাই করলো, মানে তার হাত দেখতে লাগলো, কিন্তু তার থ্রোট, তার গলাটা কীরকম হয়ে গেল, ড্রাইং আপ, শুকিয়ে গেল, মানে ভয়ে ভয়ে তার হাতটা দেখতে লাগলো। বলে একটা কথা বলতে গেল, দেয়ার ইজ এ ওম্যান, একটা মহিলা আছে, এরকম বলে সে শুরু করতে গেল। সে তার একই ট্রিক্স দিয়ে শুরু করছে যেমন করে সে তার অন্যান্য গ্রাহকদেরকে ঠকায়, কিন্তু এই লোককে ঠকানো অত সহজ নয়। আর ভয় পাওয়ার কারণ, জ্যোতিষী কিন্তু এই মানুষটাকে চেনে, এই মানুষটার সাথে জ্যোতিষীর আগের কি ঘটনা ঘটেছে সেটা আমরা এই গল্পটার পার্ট 3 মানে লাস্ট পার্টটা, যে লাস্ট পেজটা আছে আমরা সেটাতে পড়ব। তাহলে এখানেই আমরা এই গল্পটার পার্ট 2 শেষ করলাম, পরের ভিডিওতে আমরা পার্ট 3টা কমপ্লিট করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, আরও ইন্সপায়ার করে এরকম ভিডিও করার জন্য। আমি কোনো রকম এডিট করি না, এই যে ধরো 29 মিনিট বা 30 মিনিটের ভিডিও করলাম, এটা টানা একভাবে আমি পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, তাহলে সেটা আমাকে আরও মোটিভেট করে এই
রকমই তোমাদের জন্য আরও ভিডিও করার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্রোজ, পোয়েট্রি এবং র্যাপিড রিডারের গল্পের লাইন বাই লাইন রিডিং তো তোমরা আমার চ্যানেলে পাবেই, তার সাথে এমসিকিউ এবং টেক্সচুয়াল গ্রামারেরও ভিডিও পাবে। শুধু সেমিস্টার 1 বলে নয়, সেমিস্টার 2 11-এ এবং 12-এ গিয়ে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এরও সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে এই গল্পটির পার্ট 3 বা লাস্ট পার্টটা নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।